গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা সুবর্ণলতা, আজ অষ্টদশ পর্ব। দেখলে পারুকে? সুবালা তার ভাঙা দাঁতের হাসি হেসে অভ্যস্ত ভঙ্গিতে সকৌতুকে বলে, বলো শুনি কেমন লাগলো? অম্বিকা অবাক হয়। অম্বিকা যেন আর এক জগৎ থেকে এসে পড়ে। পারু মানে? পারুকে? পারুকে কি গো? মেজদার মেয়ে না? এই সুবালা সুন্দরীর ভাইঝি। তোমার সামনে বেরোয়নি বুঝি? না বেরোনি সম্ভব, বড় হয়েছে তো। তা মেজবউ কিছু বলল? অম্বিকা বিচিত্র একটু হেসে বলে, বললেন। সুবালা আশ্বস্ত গলায় বলে, যাক, তাহলে শেষদা আমার চিঠিটার মান রেখেছে। মেজদার নতুন বাড়ির ঠিকানাটা ঠিক জানি না তো, কি জানি পৌঁছয় না পৌঁছয়, তাই শেষদার কেয়ার অফে মেজদাকে একটা চিঠি দিয়েছিলাম তোমার কথা উল্লেখ করে। তা এখন বলো বাপু শুনি, কী সব কথা টথা হলো? আমার তো ইচ্ছে এ মাসেই লাগিয়ে দিই। অম্বিকা যেন একটু গম্ভীর হয়, বলে ওঠে, কি মুশকিল, আপনি এসব কি যাতা আরম্ভ করলেন? এরকম চালালে কিন্তু ফের পালাবো। সুবালা শঙ্কিত হয়। সুবালা বোঝে অবস্থাটা আশাপ্রদ নয়। মেজবউ বোধহয় তেমন একটা আগ্রহ দেখায়নি। তা হতে পারে, মানুষটা তো আছে একটু উল্টো পাল্টা। অম্বিকাকে যতই ভালোবাসুক, মেয়ের সঙ্গে বয়সের তফাতটা মনে গেঁথে রেখেছে। ঠাকুরপোর একটু অপমান বোধ হয়েছে তাহলে। বলতে কি, একটু আশায় আশাই তো গেল তাড়াতাড়ি। বিয়ের মন হয়েছে, সেটা বুঝতে পারছে সুবালা। ভাবে, যাকগে, পারু না হোক গে, আমি তোড়জোড় করছি, কোনের আবার অভাব। আবার ভাবে, তবে অত বয়সের মেয়ে সহসা পাওয়া যাবে না। মেজবউ ডাকাবুকো, তাই মেয়েকে অতখানি বড় করছে বসে বসে। কিন্তু সুবালা চট করে কিছু বলে না। আস্তে দেওরের মন মেজাজ বুঝতে বলে, শোনো কথা, আমি আবার কি চালালাম? এইসব বাজে বাজে কথা, এই বিয়েটির কথা শুরু করলেই কিন্তু জেনে রাখবেন আমি হাওয়া। সুবালা ভয়ে ভয়ে বলে, মেজদা বুঝি? দোহাই বৌদি, আপনার ওই মেজদাটির নাম আমার সামনে করবেন না। বসেছিল, উঠে পড়ল, পায়চারি করতে করতে বলল, আপনার ওই মেজদার মেজবদিকে পাশাপাশি দেখলেই মনে হয় যেন বিধাতার একটু নিষ্ঠুর ব্যঙ্গের জ্বলন্ত নমুনা। সুবালা অবাক গলায় বলে, কিসের নমুনা? যাগে, ও আপনাকে বোঝানো যাবে না। তবে আপনার পূজনীয় মেজদার বাড়িতে ঢুকবার সৌভাগ্য আমার হয়নি, এইটাই জেনে রাখুন। সুবালা হতভম্ব গলায় বলে, তবে যে বললে মেজবউ কথা বলেছে? হ্যাঁ, বলেছেন। অম্বিকা একটা জ্বালা ভরা গলায় বলে, রাস্তায় বেরিয়ে এসে বলেছেন। আর বেশি কিছু জিজ্ঞেস করবেন না মাই বৌদি। তার মানে মেজদা তোমায় অপমান করেছে? জেলখাটা আসামি বলে বাড়ি ঢুকতে দেয়নি? আস্তে আস্তে বলে সুবালা। বুঝতে পারছি আসল কথা। অম্বিকা সহসা স্থির হয়, সামনে সরে আসে, বলে, আসল কথা বুঝবার ক্ষমতা আপনার ইহজীবনেও হবে না বৌদি। আপনি এতই ভালো যে এসব কথা আপনার মাথাতেই ঢুকবে না। শুধু বলে রাখি, যদি হঠাৎ কোনোদিন শোনেন আপনার মেজবৌদি পাগল হয়ে গেছেন, অবাক হবেন না। হয়তো শিগগিরই শুনতে হবে। আশ্চর্য, আপনার ওই মেজদার মতো একটি শয়তানের কেন শাস্তি হয় না? না দেয় সমাজ, না দেন আপনাদের ওই ভগবান। কিছু মনে করবেন না বৌদি, না বলে পারলাম না, বড় যন্ত্রণা হলো দেখে। ছেলেও তো দেখলাম ঠিক বাপেরই মতন। সরে গেল সামনে থেকে, পায়চারি করতে লাগল। একটা জ্বালা ভরা গলার আক্ষেপ শোনা গেল। এইভাবে জীবনের অপচয় ঘটে, এইভাবে এই হতভাগা দেশের কত মহৎ বস্তু ধ্বংস হয়। এই পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে একদিন সমাজকে। না, অম্বিকাকে বিয়ে দিয়ে সংসারী করবার স্বাদ আর মিটল না সুবালার। অম্বিকা পায়ে হেঁটে ভারত ভ্রমণ করতে বেরোল। সুবালা বুঝতে পারছে, মুখেও যতই বলুক এই ভারতবর্ষটাকে একবার দেখতে চাই, দেখতে চাই বাংলাদেশের মতো হতভাগা দেশ আর কোথাও আছে কি না। তবু বুঝতে পারছে সুবালা, সেসব দেখে শুনে আর ফিরে আসছে না, ছন্ন ছাড়া ভব ঘুরেই হয়ে যাবে।
ওর মা বাপ থাকলে জীবনটাকে নিয়ে এমন ছিনিমিনি খেলতে পারত না ও। অমূল্যর কাছে কেঁদে পড়ে বলেছিল সুবালা। অমূল্যর চোখটাও লালচে হয়ে উঠেছিল। ভারী ভারী গলায় বলেছিল, ওটা তোমার ভুল ধারণা। ওর মা থাকলে যে তোমার থেকে বেশি ভালোবাসতে পারত এই কথা আমি বিশ্বাস করি না। কিন্তু তা তো নয়, মায়ের বাঁধন সবাইকে বাঁধতে পারে না। বুদ্ধদেবের কি মা বাপ ছিল না? নদিয়ার নিমাইয়ের ছিল না মা বউ? আসলে এই জগতের অবিচার অত্যাচার দুঃখ দুর্দশা দেখে যাদের প্রাণ কাঁদে তারা 5 জনের মতন খেয়ে শুয়ে দিন কাটাতে পারে না। ঘরে তিষ্ঠনো দায় হয় তাদের। মা বাপও বেঁধে রাখতে পারে না, স্ত্রী পুত্রও বেঁধে রাখতে পারে না। তবু ভালোই হলো যে একটা পরের মেয়ে গলায় গেঁথে দেওয়া হয়নি ওর। দেশ দেশ স্বাধীন পরাধীন এইসব করে এটি হলো ওর। সুবালা চোখের জল মুছতে মুছতে বলে, এই গাঁয়েই জন্মালো, তোমাদের বংশেই বড় হলো, কোত্থেকে যে ওসব চিন্তা ওর মাথায় ঢুকলো ভগবান জানেন। তাছাড়া আর কি বলবে সুবালা? মানুষের জানার সীমানা ছাড়ালেই সুবালা বলে ভগবান জানেন। একা সুবালা কেন, সবাই বলে। আর খুব যখন কষ্ট হয় তখন ভগবানের বিচারের দোষ দেয়। সুবালাও দিল। আর তার সঙ্গে সঙ্গেই চোখ মুছতে মুছতে ওই ছন্ন ছাড়ার যাত্রাকালে জোর করে সঙ্গে দিয়ে দিল এক গাদা চিঁড়ের নাড়ু, তিলপাটালি, নারকেলের গজা, যা সব একদা অম্বিকার বড় প্রিয় ছিল। অম্বিকা মুখে খুব উৎসাহ দেখায়, বলে, বাবা চমৎকার, পথে পথে ঘুরব, কোথায় কি জুটবে কে জানে। যেদিন কোথাও কিচ্ছু না জুটবে ওইগুলো বার করে খাবো, আর আপনার জয়গান করতে করতে খাবো। থাক, আমার আর জয়গান করতে হবে না। আমার উপর যে তোমার কত মায়া আছে তা বোঝাই গেছে। বুঝে ফেলেছেন তো? বাঁচা গেল। অম্বিকা হাসে, তারপর বলে, রামকৃষ্ণ পরমহংসের সবচেয়ে বড় ভক্ত বিবেকানন্দের নাম শুনেছেন? একসময় তিনি ঘুরেছিলেন পথে পথে, হাতে এক কপর্দকও নেই। মনের জোর করে বললেন, দেখি আমার চেষ্টা ছাড়াই খাদ্য আসে কিনা। এসে গেল। আশ্চর্য উপায় এসে গেল। এক মিষ্টির দোকানের দোকানি স্বপ্ন দেখল অমুক জায়গায় এক উপবাসী সাধু বসে আছেন। খাওয়া গে যা তাকে চর্বচস্য লেজ্জ পেয়। কাজে ঠিক করেছি তেমন অসুবিধায় পড়লে সাধু বনে যাব। জোর করে টেনে টেনে হাসে। সুবালা রেগে উঠে বলে, আহা, সাধু বনে যাবে? তুমি না বলো দেশের ওই গেরুয়াধারীরাই হচ্ছে সর্বনাশের গোড়া? ওরাই জগৎ মিথ্যে নাকি যেন বলে দেশের লোকগুলোকে কুঁড়ের বাচ্চা করে রেখে দিয়েছে। সবাই পরকালের চিন্তাতেই ব্যস্ত, ইহকালের কথা ভাবে না। বলি, বলবো, তবে এক একজনকে দেখলে ধারণা পাল্টে যায়। যাকগে, আপনি মন খারাপ করবেন না। আমাদের ধর্মের দেশে হরিবোল বললেই অন্ন মেলে। তাই তো, ভিক্ষে মেগেই যে খাবে তুমি, সুবালা রেগে বলে। তাই ভিটে জমি সর্বস্ব বিক্রি করে দিলে। ওটাই হচ্ছে সবচেয়ে দুশ্চিন্তার। যে মানুষ ভিটে মাটি বেচে চলে যায় সে কি আবার ফিরে আসে? অথচ কটা টাকাই বা পেল। সুবালার যদি টাকা থাকত নিশ্চয়ই দিয়ে দিত, বলতো, দেশ বেড়াবার জন্য ভিটে বেচবে তুমি, আর আমি তাই বসে বসে দেখব। কিন্তু ভগবান মেরেছেন সুবালাকে। অমূল্য সঙ্গে গেল খানিকটা এগিয়ে দিতে। সুবালাও এলো গরুর গাড়ির সঙ্গে যতটা যাওয়া যায়। তারপর দাঁড়িয়ে পড়ে দেখতে লাগল যতদূর পর্যন্ত দেখা যায়। অনেকক্ষণ পরে যখন উড়ন্ত ধুলো নিথর হয়ে গেল তখন ফিরে এলো। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আপন মনে বলল, ব্যাটা ছেলে, কোনো বন্ধন নেই, বিয়ে করব না তো করব না, ঘর ছেড়ে চলে যাব তো চলে যাব, ব্যাস, নিন্দের কিছু নেই। পোড়া মেয়ে মানুষের সকল পথ বন্ধ। আমাদের মেজ বউটা যদি ব্যাটার ছেলে হতো সেও বোধহয় এরকমই হতো, বিয়েও করতো না, সংসারে থাকতো না। মেয়ে মানুষ বন্দি জাত, খাঁচার মধ্যে ঝটপটানি সার। কিন্তু ঝটপটানি কি আর আছে? সমস্ত ঝটপটানি থামিয়ে ফেলে একেবারে তো নিথর হয়ে গেছে সুবালার মেজ বউ। ও যেন এইবার সহসা পণ করেছে, এইবার ও সাধারণ হবে। যেমন সাধারণ তার 8-3টে যা, তার ননদেরা, পাড়াপড়শি আরও সবাই।
অপ্রতিবাদে কর্তার ইচ্ছায় কর্ম মেনে নিয়ে করছে সংসার। আর ইচ্ছা যদি প্রকাশই করে তো সেটা হবে সাধারণের ইচ্ছা। তাই সুবর্ণ তার স্বামীকে তাক লাগিয়ে দিয়ে একদিন ইচ্ছে প্রকাশ করল, পারুলের জন্য একটা পাত্র দেখো, এই শ্রাবণী যাতে বিয়েটা হয়ে যায়। তারপর অঘ্রাণে ভানু কানু দুজনের একসঙ্গে বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। প্রবোধ অবাক হয়ে তাকায়, তারপর বলে, ভূতের মুখে রাম নাম, তোমার মুখে ছেলে মেয়ের কথা? সুবর্ণ হাসে, তা ভূত তো পরকালের চিন্তা করে। তারপর হাসি রেখে বলে, না ঠাট্টা নয়, এবার তাড়াতাড়ি করা দরকার। সুবর্ণ কি ওর মার উপর শোধ নিচ্ছে? সুবর্ণ কি রাত্রির অন্ধকারে বিনিদ্র শয্যা ছেড়ে বারান্দায় বেরিয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে কোনো একটা উজ্জ্বল নক্ষত্রকে উদ্দেশ্য করে বলে, ঠিক হচ্ছে তো, বলো, একেই পূর্ণতা বলে? বেশ, তাই হোক। শুধু আমার সারা জীবনের অন্তর ইতিহাসের কথা লিখব আমি বসে বসে। লিখেছি কখনো কখনো, টুকরো টুকরো বিচ্ছিন্ন, আস্ত করে আমি ভালো করে লিখব। যারা আমার শুধু বাইরেটাই দেখছে আর ধিক্কার দিয়েছে, আমার সেই স্মৃতিকথার ভেতর দিয়েই তাদের না, মুখের কথায় কখনো কাউকে কিছু বোঝাতে পারিনি আমি। আমার অভিমান, আমার আবেগ, আমার অসহিষ্ণুতা আমার চেষ্টাকে পণ্ড করেছে। আমার খাতা কলম এবার সহায় হোক আমার। কে জানে বলে কি না, কি বলে আর না বলে। পাগল মানুষটার কথা বাদ দাও। তবে দেখা গেল সুবর্ণলতার সেই গোলাপি রঙার দোতলার ছাতে বারে বারে 3 বার হোগলা ছাওয়া হল। সুবর্ণলতার বাড়ির কাছাকাছি ডাস্টবিনে কলাপাতা আর মাটির গেলাস খুঁড়ির সমারোহ লাগলো এক এক ক্ষেপে 2-3 দিন ধরে। তারপর আদি অন্তকাল যা হয়ে আসছে তারই পুনরভিনয় দেখা গেল ওই বাড়ির দরজায়। কনকাঞ্জলির 1 থালা চালে আজীবনের ভাত কাপড়ের ঋণ শোধ করে দিয়ে মেয়ে বিদায় হল আরেক সংসারের ভাত কাপড়ে পুষ্ট হতে। আর জলের ধারা মাড়িয়ে এসে দুধে আলতার পাথরে বউ দাঁড়াল এই সংসারের অন্য জলে দাবি জানাতে। দুটো দৃশ্যেই অবশ্য শাঁখ বাজল, উলু পড়ল, বরণডালা সাজানো হল। শুধু ভেতরের সুরের পার্থক্যটুকু ধরা পড়ল সানাইয়ের সুরে। সানাইওয়ালারা জানে কখন আবাহনের সুর বাজাতে হয় আর কখন বিসর্জনের। কিন্তু সুবর্ণলতা তো এবার একটু ছুটি পেতে পারে। বৌরা সেকালের মতো কচি মেয়ে নয়, ডাগর ডোগর মেয়ে। তাই বৌরা ধুলো পায়ে ঘর বসত করে 2 মাস পরেই ঘুরে এসে শ্বশুরঘর করতে লেগেছে। পারুল চলে গেছে তার নতুন ঘরে, আর অবহেলিত বকুল কখন কোন ফাঁকে তার খেলাঘরের ধুলো ঝেড়ে নিঃশব্দে পারুলের জায়গায় ভর্তি হয়ে গেছে। এখন সুবর্ণ না দেখলেও অনেক কাজ সুশৃঙ্খলে হয়ে যাচ্ছে। এখন বৌরা সবসময় বলছে, আপনি আবার কেন করতে এলেন মা, আমাদের বলুন না কি করতে হবে। অতএব সুবর্ণর তার খাতার পাতায় কলমের আঁকিবুকি কাটবার অবকাশ জুটেছে। কিন্তু কোনখান থেকে শুরু হবে সেই স্মৃতিকথা? সেটা কোন ধারায় প্রবাহিত হয়ে আসবে সুবর্ণলতার জীবনের সমাপ্তি সমুদ্রে? প্রথম যেদিন মুক্তকেশীর শক্ত বেড়ার মধ্যে এসে পড়ল সুবর্ণ নামের একটা সর্বহারা বালিকা মেয়ে, সেই দিনটাই কি স্মৃতিকথার প্রথম পাতায় ঠাঁই পাবে? কিন্তু প্রতিটি দিনের ইতিহাস কি লেখা যায়, প্রতিটি অনুভূতির? তাছাড়া মুক্তকেশী যে সেই ক্রন্দনাকুল মেয়েটার একটা নড়া ধরে হিঁচড়ে নিয়ে যেতে যেতে বলেছিলেন, ঢের হয়েছে, আর ঠাঁট করে কাঁদতে হবে না, কান্না থামাও দেখি, মুখ চোখের চেহারা হয়েছে দেখো না, মা তো তোমার মরেনি বাচ্চা, এত ইয়ে কিসের? এইটা দিয়েই শুরু করবে, না সেই যখন গিন্নিরা এদিক ওদিক সরে গেল, একটি প্রায় কাছাকাছি বয়সের বউ পা টিপে টিপে এসে ফিসফিস করে বলেছিল, আমি তোমার বরজা হই বুঝলে, তোমার শাশুড়ির ভাসুরপো বউ। উঠোনের মাঝখানে যে পাঁচিলটা দেখছ তার ওদিকটা আমাদের, আসতে দেয় না। এই বিয়েবাড়ির ছুতোয় আসার হুকুম মিলেছে, তা একটা পথ আছে বলে হদিশ দিয়েছিল সিঁড়ির ঘুলঘুলি দিয়ে কিভাবে যোগাযোগ হতে পারে। ছাদের সিঁড়ির সেই ঘুলঘুলি পর্যন্ত চোখ পৌঁছত না তখন সুবর্ণর, তাই ঠিক তার নিচেটায় 2 খানা ইট এনে পেতেছিল। তার উপর দাঁড়িয়ে 4 চোখের মিলন হতো,
সেই ঘুলঘুলির ফাঁক দিয়ে আদান প্রদান হতো শুধু হৃদয়ের নয়, রীতিমতো সারালো বস্তুরও। কুলের আচার, আমের মুরব্বা, মাখা তেঁতুল, কয়েদবেল, ফুলুরি, রসবড়া, অনেক কিছুই। বলা বাহুল্য, নিজের ভাগের থেকে এবং প্রায় সেই খেতে খেতে তুলে রাখা। সুপুরি মশলাপান পর্যন্ত। সাবেক বাড়ির সেই ভাঙা দেওয়ালের অন্তরালে যে বছরগুলো কাটিয়েছিল সুবর্ণ, তার মধ্যে মরুভূমিতে জলাশয়ের মতো ছিল ওই সখিত্ব। আর একটু যখন বয়স হয়েছে, তখন আদান প্রদানের মাধ্যমটা আর কুলের আচারের মধ্যেই সীমিত থাকেনি। ঘুলঘুলির মাঝখানের একখানা ইট ঠুকে ঠুকে সরিয়ে সরিয়ে সেই পথটাকে প্রশস্ত করে নিয়ে সেই পথে পাচার হতো বই। না, সুবর্ণর দিক থেকে কিছু দেবার ছিল না, ওর কাজ শুধু ফেরত দেওয়া। যোগান দিত জয়াবতী, মুক্তকেশীর ভাসুর বউ। তার বর মুক্তকেশীর ছেলেদের মতো নয়, সে সভ্য, মার্জিত, উদার। তার বর বউকে বই এনে পড়াত, যাতে বউয়ের চোখ কান একটু ফোটে। বলেছিল তাই জয়াবতী, বলেছিল, দিনের বেলা সবাইয়ের সামনে তো পড়তে পারি না, লুকিয়ে রাত্রিরে। তুই বই পড়তে ভালোবাসিস শুনে ও তো আরেকটা লাইব্রেরিতেই ভর্তি হয়ে গেছে। হেসে বলেছে, তোমাদের সেই ঘুলঘুলি পথেই পাচার করো। জয়াবতীর বয়স তখন 13-14। জয়াবতীর বিয়ে হয়েছে 3 বছর, তাই বরের গল্প আছে তার, আর সেই গল্পেই তার উৎসাহ। জয়াবতীর মুখে বরের গল্প শুনে শুনে স্পন্দিত হতো সুবর্ণ, আর ভাবত, আশ্চর্য, এরা একই বাড়ির। বিয়ের পর 1 বছর অবশ্য কড়াকড়িতে রাখা হয়েছিল সুবর্ণকে। বউকে নিজের কাছে নিয়ে শুতেন মুক্তকেশী। বাপের বাড়ির বালাই তো নেই, কাজেই ঘর বসতের প্রশ্নও নেই। নচেত 1 বছর তো সেখানেই থাকার কথা। কিন্তু 1 বছর পরে যখন সুবর্ণ সেই পরম অধিকার পেল, রাতের অধিকার, সুবর্ণ কি সেই পরম সৌভাগ্যকে পরম আনন্দে নিয়েছিল? সেই ইতিহাস কি লেখার, লিখে প্রকাশ করবার? কলম হাতে নিয়ে অনেকক্ষণ ভেবেছে সুবর্ণ, তারপর আস্তে আস্তে কলম নামিয়ে রেখেছে। তারপর জয়াবতীর কথা দিয়ে শুরু করেছে। জয়াবতী বলতো, গোড়ায় গোড়ায় ভয় করে রে, তারপর সয়ে যায়। আর দেখ, এই সংসারে ওই লোকটাই তো একমাত্র আপনার লোক, ওর জন্যই তো প্রাণটা পড়ে থাকে, দেখিস তোরও হবে। সুবর্ণ বলতো, আহারে, তোমার বরটির মতন কি না? সুবর্ণ সেই ছেলে মানুষ ভাসুরের উপর শ্রদ্ধা ছিল, ভালোবাসা ছিল, সমীহ ছিল। জয়াবতীর সঙ্গে সখিত্বের সূত্রে ঠিক ভাসুরও ভাবত না, যেন বান্ধবীর বর হিসেবেই ভাবত। সুবর্ণরা যতদিন সেই পুরনো বাড়িতে ছিল, জীবনের নিরেট দেওয়ালে এই একটা ঘুলঘুলি ছিল তার, কিন্তু সেই ঘুলঘুলিও বন্ধ হয়ে গেল। ভাসুরপ আর দেওরদের সঙ্গে ঝগড়াঝাঁটি, মামলাবাজি করে শেষ পর্যন্ত বাড়ির অংশের টাকা ধরে নিয়ে আলাদা বাড়ি ফাঁদলেন মুক্তকেশী। জয়াবতীর সঙ্গে দেখা হওয়ার পথ বন্ধ হয়ে গেল সুবর্ণলতার। অনেকদিন পরে আবার সেই বন্ধ পথ খুলেছিল, কিন্তু তখন আর সেই আনন্দময়ী জয়াবতীর দেখা মেলেনি। জয়াবতী তখন তার সাদা সিঁথিটার লজ্জায় মুখ তুলত না, মুখ খুলত না। তবু আজীবন যোগসূত্র আছে, বাইরের না হোক, হৃদয়ের। তাই সুবর্ণলতার স্মৃতিকথা শুরু হল সেই ঘুলঘুলি পথে আসা এক মুঠো আলোর কাহিনী নিয়ে। জয়াদি ঘুরে ফিরে কেবল বরের কথা বলে। বর কিরকম দুষ্টুমি করে রাগায়, কেমন এক এক সময় বউয়ের দোষ নিজের ঘাড়ে নিয়ে বউকে বড়দের বকুনি থেকে বাঁচায়। আবার জয়াদির বাপের বাড়ি যাবার কথা উঠলেই কেমন মুখ ভারী করে বেড়ায়, কথা বলে না। এই সব ওর সঙ্গে আমার কোনোটাই মেলে না। আমার বাপের বাড়ি বলে কিছু নেই, আর দোষ ঢাকা, বরং ঠিক উল্টো। মায়ের কাছে ভালো ছেলে নাম নেবার তালে আমার বর কেবল আমার দোষ জাহির করে বেড়ায়। দেখে তো, মা ওতেই সব থেকে সন্তুষ্ট হন। তা বেশ, করো তাই, মায়ের সুও হও। কিন্তু সেই মানুষই যখন আবার বউকে আদর করতে আসে, রাগে সর্বশরীর জ্বলে যায় না? আদর, আদর না হাতি, ইচ্ছে হয় ছুটে ঘর থেকে বেরিয়ে রাস্তায় চলে যাই।
নয়তো চলে যাই ছাতে, ঠান্ডা হাওয়ায় পড়ে থাকি একলা। উহ, কি শাস্তি, কি শাস্তি! আচ্ছা, জয়াদির বড় কি এই রকম? তাই কখনো হতে পারে? হলে জয়াদি অমন আহ্লাদে ভাসে কি করে? আমার নিশ্চিত বিশ্বাস ওর বর সভ্য, ভদ্র, ভালো। হলদে হয়ে যাওয়া পুরনো খাতার একটা পাতায় এইটুকু লেখা ছিল। সেই লেখার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছিল সুবর্ণ, কি বয়স ছিল ওই মেয়েটার, অথচ সে কথা কেউ ভাবেনি। বরং শাশুড়ির বান্ধবীরা এসে ফিসফিস করে কথা বলেছেন, আর তারপর গালে হাত দিয়ে বলেছেন, ওমা তাই নাকি, বউ তাহলে হুড়কো? তার ছেলের বিয়ে দিয়ে হলো ভালো তোমার। মেয়েরাই মেয়েদের শত্রু। গৃহিণী মেয়েরা যদি এতটুকু সহানুভূতিশীল হতো, এতটুকু মমতাময়ী, হয়তো সমাজের এই চেহারা হতো না। তা হয় না। তারা ওই অত্যাচারী পুরুষ সমাজের সাহায্যই করে, যে পুরুষেরা সমাজসৌধ গঠনের কালে মেয়ে জাতটাকে ইট, পাটকেল, চুন, সুরকি ছাড়া কিছু ভাবে না। হ্যাঁ, গাঁথুনির কাজে যখন যেমন প্রয়োজন তখন সেইভাবেই ব্যবহার। বেওয়ারিশ বিধবা মেয়েগুলোর দায় দায়িত্ব কে নেয়? তাদের ভাত কাপড়ের ভার? মারো তাদের জ্যান্ত পুড়িয়ে, মিটে যাক সমস্যা। দেশের মেয়ের সংখ্যা বেশি, পুরুষের সংখ্যা কম। করুক এক একটা পুরুষ গন্ডা গন্ডা বিয়ে, ঘুচুক সমস্যা। হয়তো এই দেশেই আবার কালে ভবিষ্যতে এমন দিন আসবে, বদলে যাবে পালা। তখন হয়তো ওই সমাজপতিরাই নির্দেশ দেবে, সব মেয়ে দ্রৌপদী হও, সেটাই মহাপুণ্য। একদা বাল্যবিবাহের প্রয়োজন ছিল, তাই মেয়ের বাপের কাছে প্রলোভন বিছানো ছিল। কন্যাদান করে তারা নাকি পৃথিবীদানের ফল পাবে, পাবে গৌরীদানের। বিপরীত 14 পুরুষ নরকস্থ। অর্থ সমস্যা আর অন্য সমস্যার চাপে কন্যাদানের পুণ্যলাভের স্পৃহা মুছে আসছে সমাজের। অতএব এখন আর 14 পুরুষ নরকস্থ হচ্ছে না। হয়তোবা এমন দিন আসবে যেদিন এই সমাজই বলবে, বাল্যবিবাহ কদাচার, বাল্যবিবাহ মহাপাপ। কোথায় কোন দেশে নাকি খাদ্য সমস্যার সমাধান করতে মেয়ে জন্মালেই তাকে মেরে ফেলে, পাছে তারা দেশে মানুষ বাড়ায়। আবার এদেশে বাঁজা হওয়া এক মস্ত অপরাধ। শতপুত্রের জননী হতে উৎসাহ দেওয়া হয় মেয়েদের। কে জানে, আবার পালাবদল হলে এই দেশেই বলবে কিনা, বহুপুত্রবতীকে ফাঁসিতে লটকাও। মেয়েদের নিয়েই যত ভাঙচুর, অথচ এমন কথার কৌশল চতুর পুরুষ জাতটার যে মেয়েগুলো ভাববে এই ঠিক ধর্ম, এতেই আমার ইহ পরকালের উন্নতি। পতি পরম গুরু, স্বামীর বাড়া দেবতা নেই। ধোঁকাবাজি, ধাপ্পাবাজি। কিন্তু কতকাল আর চলবে এসব? চোখ কি ফুটবে না মেয়ে মানুষের? কে জানে, হয়তো ফুটবে না, অথবা ফুটলে ওই চতুর জাতটা নতুন আরেক চালের আশ্রয় নেবে। হয়তো দেহি পদপল্লব মুদারমের বাণী শুনিয়ে শুনিয়েই মেয়েদের ওই ঘানি গাছেই ঘুরিয়ে নেবে। বোকা বোকা, নিরেট বোকা এই জাতটা, তাই টের পায় না অহরহ তাকে নিয়ে কি ভাঙচুর চলছে। ভাবছে, আহা, আমি কি মূল্যবান, আমায় ভালোবাসছে, আমায় পূজ্যি করছে, আমায় সাজাচ্ছে। আমার দেহটা যে ওর সোনা মজুতের সিন্দুক, তা ভাবি না। আমার সাজসজ্জা যে ওর ঐশ্বর্যের বিজ্ঞাপন, তা খেয়াল করি না। আমি গহনা কাপড়ে লুব্ধ হই, ভালোবাসার প্রকাশে মোহিত হই। ছি ছি, সাধে বলছি 1 নম্বরের বোকা। গিরি তাঁতি নিয়ে এসেছে, তাঁতের শাড়ির বোঁচকা নিয়ে। ভালো ভালো শিমলে ফরাসডাঙ্গার শাড়ি নিয়ে গেরস্তর বাড়ি বাড়ি ঘুরে বেড়ানো কাজ গিরির। উত্তর কলকাতা থেকে মধ্য কলকাতা পর্যন্ত সর্বত্র তার অবাধ গতি। সকলের অন্তঃপুরের খবর তার জানা। দর্জিপাড়ার অনেক বাড়িতেই তার যাতায়াত। মুক্তকেশীর সংসারেও শাড়ি জুগিয়ে এসেছে বরাবর, বিয়ে থাওয়ায়, পুজোয়। গিরি যে বাজারের থেকে দাম বেশি নেয়, সে কথা সকলের জানা। মুক্তকেশী তো মুখের ওপরেই বলেন, গলায় ছুরি দিচ্ছিস যে গিরি, কাপড়খানা বড্ড পছন্দ হয়েছে বুঝেই বুঝি মোচড় দিচ্ছিস। তবু সেই দামেই নেন, কারণ আরও এক কারণে সর্বত্রই গিরির প্রশ্রয় আছে।
আরও একটা ব্যবসা আছে গিরির, সেটা হচ্ছে ঘটকিগিরি। কাপড় জোগানোর সূত্রে গিরি বহু সংসারের নারী নক্ষত্রের খবর রাখে বলেই কাজটা তার পক্ষে সহজ। তবে ইদানিং যেন সে ব্যবসায় কিছু কিঞ্চিত ঢিমে পড়েছে। ঘটকি দিয়ে বিয়ের সম্বন্ধ করতে কেউ আর তেমন গা করে না। সবাই স্বাবলম্বী হয়ে উঠেছে, নিজেরাই চেনা জানার সূত্র ধরে কিংবা কাজে কর্মের বাড়িতে দেখাশোনার সুযোগ ধরে বিয়ের সম্বন্ধ গড়ে ফেলে। কারণ ঘটকিরা নাকি মিছে কথা কয়। শোনো কথা, মিছে কথা নইলে বিয়ে হয়? হয়কে নয়, নয়কে হয়, রাতকে দিন, দিনকে রাত, কানাকে পদ্মলোচন, অদ্যভক্ষকে শাসালো, আর আবলুস কাঠকে চাঁপা ফুল বলতে না পারলে আবার ঘটকালির মাহাত্ম্য কি? কথায় বলে লাখ কথা নইলে বিয়ে হয় না। তা সেই লাখ কথায় 10-20,000 অন্তত মিছে কথা থাকবে না? যা সত্যি তাই যদি বলে, তাহলে ঘটক বিদায়টা কি মুখ দেখে দেবে লোকে? কিন্তু লোকে যেন আর বুঝছে না সে কথা। কাজেই গিরির দ্বিতীয় ব্যবসা কিছুটা ঢিমে পড়েছে। তবু শাড়ির বস্তা নামিয়ে পা ছড়িয়ে বসে দোক্তার কৌটো খুলতে খুলতে গিরি বলে, শেষ বৌদিদি, ছেলের বিয়ে দেবে না নাকি গো? তোমার বড় খোকার বয়সে যে সেজবাবু 2 ছেলের বাপ হয়েছিল গো। নামে নামে মিল আছে বলে গিরিওয়ালার সঙ্গে গিরিতাতিনীর যেন রঙ্গরস বেশি। তাছাড়া ইচ্ছে মতো 2-5খানা শাড়ি কিনে ফেলার ক্ষমতা গিরিবালার যেমন আছে, ছোট বউ বিন্দুর তেমন নেই। তাই গিরিবালার ঘরের সামনেই তাঁতিনী গিরির পা ছড়িয়ে বসার জায়গা। বিন্দু যে 1-8খানা নেয় না তা নয়, তবে সেও তো সেই বাকিতে। গিরিবালার অনেকটাই নগদ। অতএব গিরি তাঁতিনীর রসের কথা এখানেই ঢেউ তোলে বেশি। সেজবাবুর অতীত ইতিহাস তোলার সঙ্গে এমন একটি মুখভঙ্গি করে গিরি, যা নাকি নিতান্তই অর্থবহ। গিরিবালাও তেমনি একটি অর্থবহ কটাক্ষ করে বলে, ওতে তো আর পয়সা লাগে না লো, হলেই হলো। একালে দিনকাল খারাপ, বউ এসে কি খাবে সেটা আগে চিন্তা করতে হবে। তা হবে বই কি। গিরি এক টিপ দোক্তা মুখে ফেলে বলে, বউয়ের শাউড়ি যখন সর্বস্ব গ্রাস করে রেখেছে, তা তুমি বুঝি মেজবৌদিদির পাঠশালে পড়েছ? তিনিও তো ওই কথা বলে বলে এই অবধি ছেলে দুটোর বে তুলে রেখেছিল। কি সুমতি হলো, জোড়া ব্যাটার বে দিল। গিরিবালা সহাস্যে বলে, ঘটকি বিদায় মোটা পেয়েছ তো? গিরির ঘটকালিতে অবশ্য বিয়ে হয়নি, তবু বিয়ের বকশিস বাবদ বেশ কিছু বাগিয়েছে গিরি। তাই সেও সহাস্যে বলে, তা হক কথা বলবো বাপু, মেজগিন্নির হাতখানি দরাজ আছে। গিরিবালা সহসা প্রসঙ্গ পরিবর্তন করে বলে ওঠে, তা বোঁচকার গিট খোলো, দেখি কি এনেছ, নতুন ধরনের কিছু আছে? গিরি কবে নতুন ছাড়া পুরনো মাল এনে ঢুকেছে গো, বলে সগর্ব ভঙ্গিতে বোঁচকা খোলে গিরি। মুক্তকেশীর আমলে মোটা তাঁতের শাড়ির চাহিদাই বেশি ছিল। এখন সিমলে শান্তিপুরে ফরাসডাঙ্গার চাহিদা। কিন্তু মুক্তকেশী, তিনি গত হয়েছেন, তাই তার আমলও বিগত? না, দেহগত হিসেবে গত হননি মুক্তকেশী, তবে তার আমলটা যে একেবারেই গত হয়েছে তাতে সন্দেহ নাস্তি। গিরি ঢুকেই একবার চোখের ইশারায় জিজ্ঞেস করেছিল, বুড়ি কোথায়? গিরিবালা ভ্রুভঙ্গির সাহায্যে উত্তর দিয়েছিলেন, আছেন নিজের কোটরে। বোঁচকার গিট খোলে গিরি, কিন্তু আবরণ উন্মোচন সহজে করে না, তাতে সস্তা হয়ে যেতে হয়। হাই তুলে বলে, 1 ঘটি জল খাওয়া দিকে আগে, রোদ এসে শরীর জ্বলে যাচ্ছে। গিরিবালা তাড়াতাড়ি উঠে দালানের কুঁজো থেকে 1 ঘটি জল গড়িয়ে দেয়। গিরি এক নিঃশ্বাসে জলটা খেয়ে আঁচল দিয়ে বাতাস খেতে খেতে বলে, বড় মানুষ হয়ে শেষ বৌদিদি কেপ্পন হয়ে গেছে, আমাকে জল দিয়ে পান দিতে হয় তার মনে নেই। গিরিবালা তাড়াতাড়ি মেয়েকে ডেকে পানের আদেশ দেয়। গিরি ধীরে ধীরে বোঁচকা খোলে। নয়ন মনোহর শাড়ির গোছা, কলকা পাড়, তাবিজ পাড়, রেল পাড়, এলোকেশি পাড়, শীথে সিঁদুর পাড়, পতি সোহাগ পাড়, বসন্তবাহার পাড়। সাদা ছাড়া রঙিনের দিকেও আছে কালাপানি, বউ পাগলা, ধূপছায়া, ময়ূরকণ্ঠী। শুধু লাল আর কালো সুতোর টানা পড়ে নেই নানান বর্ণের বাহার। দাম বেশি দিয়েও এসব শাড়ি নিতে হয়। দোকান থেকে কেনা মানেই তো পুরুষের পছন্দের ওপর নির্ভর।
আর সে পছন্দ যে কেমন তা তো মেয়ে মানুষেরা হাড়ে হাড়ে জানে। তার উপর ফেরা ঘোরার কথা বললেই মারমুখী হয়ে ওঠেন বাবুরা। তাছাড়া গিরি বাকিতে দেয় বলে লুকিয়েও কেনা যায় এক আধখানা। এসব কি কম সুবিধে? পরমুখাপেক্ষী জাতের জ্বালা যে কত দিকে। তা গিরি এসব খুব বোঝে, তাই জায়গা বুঝে মোচড় দেয়, জায়গা বুঝে উদারতা দেখায়। ও খদ্দেরের কাছে অনায়াসে বলে, ও কাপড়ের দাম তোমায় দিতে হবে না দিদিমণি, আমি তোমায় এমনি দিলাম। বলে, বৌদিদির ফর্সা রঙের জেল্লা যা খুলবে, এ কাপড় তোমায় একখানা না পরাতে পারলে আমার জীবনই মিথ্যে। দামের কথা ভেবো না বৌদিদি, তোমার শাওড়িকে বললো গিরি আমায় অমনি দিয়ে গেছে। এইভাবেই গছায় সে। গিরিবালা প্রসন্ন মুখে বলে, কাপড় তো বেশ এনেছ, এখন দর করো দেখি। দর? তোমার সঙ্গে আবার দরাদরি কি করে সেজ বৌদিদি? আজ নতুন হলে নাকি? না না ঠাকুরজি, তুমি আমায় একটু আশ্বাস দাও, পছন্দ করতে ভরসা পাই। শোনো কথা, তোমার আবার নির্ভরসা। গিরি অবহেলায় বলে, বড় মানুষের গিন্নি, টাকার গোছা ফেলো, কাপড়ের গোছা পছন্দ করো। 7 হাতি 8 হাতি সব রকমই আছে, খুকিদের জন্য নাও দেখি 2-5খানা। কই গো খুকিরা? গিরিবালা তথাপি কাপড় নাড়তে নাড়তে দাম জিজ্ঞেস করে এবং জবাব পাওয়ার পর অপ্রসন্ন গলায় বলে, দেবে না তাই বলো, দেবার ইচ্ছে থাকলে এমন দর হাঁকতে না। বলি, ও বাড়ির 3-3টে বিয়েতে তো বিস্তর লাভ করেছ, সে হলো বড় মানুষের ব্যাপার। এই গরিবের সঙ্গে একটু দয়াধর্ম করে কাজ করো না। গিরি দরাজ গলায় বলে, তা মিথ্যে বলবো না, অনেক কাপড় চোপড় নিয়েছে মেজবউ দিদি, তবে মানুষটার প্রাণে যেন সুখ নেই। গিরি বলে, গিরিবালা ভেতরের কথার আশায় গলা নামিয়ে চুপি চুপি বলে, ওমা, যার এত সুখ সম্পত্তি তার আবার সুখের অভাব? গিরি বলে, তা এক এক মানুষের অকারণ দুঃখ ডেকে আনা রোগ যে। মেজবউ দিদি তো সেই রোগ আছেই। তাছাড়া মনে হলো বউরা সুবিধের হয়নি। গিরিবালা যেন জানে না কথা সৃষ্টি করার এই লীলাই গিরি তাতিনীর পদ্ধতি, অথবা কারো ঘরে বউ সুবিধের না হওয়াটা যেন অসম্ভব ঘটনা, তাই যেন আকাশ থেকে পড়ল। ওমা, সে কি কথা? তবে যে শুনলাম বউ খুব ভালো হয়েছে। ও দেখতেই ভালো, ওপরে ভালো ভেতরে কালো, তা নইলে ঘরুনি গিন্নি দস্যি মাগি এক্ষুনি বউদের হাতে সংসার ছেড়ে দেয়। ওমা, বলো কি, তাই বুঝি? তাই তো। গিরি দুহাত উল্টে বলে, তবে আর বলছি কি গো, মাগি নাকি এখন রাত দিন খাতা কলম নিয়ে সেরেস্তার মতো নেকা নিচ্ছে। তা এসব তোমায় বলল কে? কে আর, মেজদাদাবাবুই রাস্তায় এলো সঙ্গে সঙ্গে, নানান দুঃখের গাথা গাইল। বউরা শ্বশুর বলে তেমন মান্যমান করছে না, শাওরিকে দেখে না, আরও একটা মেয়ে ডাগর হয়ে উঠল, এই সব কথা ক্রমশই গভীর হয়ে আসে। গিরিবালা ইত্যবসরে খানতিনেক শাড়ি পছন্দ করে ফেলে এবং বাকির প্রশ্নও ওঠে না। তবে ও বাড়ির মেজবৌদিদির কাছেও যে ধারে কারবার করতে হয় না, সেই হুলটুকু ফুটিয়ে বোঁচকা গোটায় গিরি। এই সময় ঘর থেকে মুক্তকেশীর ভাঙা ভাঙা কণ্ঠস্বর শোনা যায়, গিরি এসেছিস নাকি? অগিরি, সেই থেকে গলা পাচ্ছি মনে হচ্ছে, এদিক পানে উঁকিও দিচ্ছিস না দেখছি। ওই হলো জ্বালা। গিরি খাদের গলায় বিরক্তিটা প্রকাশ করে গলা তোলে, এই যাই গো খুড়ি, এখানে শেষ বৌদিদি কাপড় কিনলো 5খানা, তাই। 5খানা? 5খানা কাপড় কিনলো শেষ বৌমা? তা কিনবে বই কি, স্বামীর পয়সা হয়েছে। মরণ বুড়ি, বলে গিরি ও ঘরের সামনে গিয়ে দাঁড়ায়, আর তৎক্ষণাৎ তার কাংস কণ্ঠ ধ্বনিত হয়, কি সর্বনাশ, এ কি হাল হয়েছে তোমার খুড়ি? হ্যাঁ, এ যে মরিপুরের ঘাটে যাবার চেহারা। বলি, কোবরেজ বদ্যি দেখাচ্ছে বেটা বেটার বউ। এই হচ্ছে গিরির নিজস্ব ভঙ্গি, আর তাই সবাই গিরিকে ভয় করে। গিরি যে অন্তপুরের বার্তা রাখে, তার বাড়া ভয়ঙ্কর আর কি আছে? মুক্তকেশীর ছেলে ছেলে বউরা যে দেখছে না, এই খবর রটিয়ে বেড়াবে না সে? তাই গিরিবালাও তাড়াতাড়ি শাশুড়ির ঘরে এসে ঢোকে। মুক্তকেশী নিচু গলায় কিছু একটা বলছিলেন, বউকে ঢুকতে দেখে বেজার মুখে চুপ করেন।
শুধু চোখের ইশারায় কি যেন বুঝিয়ে বিদায় সম্বোধন করেন। তা গিরি তাঁতিনি ইশারার মান রাখে। পরদিনই এই বাড়িতে এসে হাজির হয় এবং সাড়ম্বরে ঘোষণা করে, কাপড় গচাতে আসেনি গো মেজবউ দিদি, এসেছে একটা বার্তা নিয়ে। সুবর্ণলতা বেরিয়ে আসে, প্রশ্ন করে না, শুধু সপ্রশ্ন দৃষ্টিতে তাকায়। গিরি বলে ওঠে, বলি বুড়ি শাওরির খবর নাওনি কদিন? সুবর্ণ অবাক গলায় বলে, কেন, ইনি তো মাঝে মাঝেই। হ্যাঁ, তা শুনলাম। গিরি টিপে টিপে বলে, মেজদাদাবাবু পেরায় পেরায় যায়, তবে ব্যাটার ছেলের চোখ কি আর তেমন টের পায়? বুড়ি তো দেখলাম শেষ অবস্থা। তার মানে? মানে আর কি, রক্ত অতিসার। গিরি যেন যুদ্ধ জয়ের ভঙ্গি নেয়। ও আর বেশি দিন নয়, আর মরতে তো একদিন হবেই গো, চিরকাল কি থাকবে? বছরে তো গাছপাতন নেই, কন্যা 4-20 পেরিয়েছে। তা আমায় মিনতি করে বললে, মেজবোমাকে একবার আসতে বলিস গিরি, আর আসবার সময় যেন নুকিয়ে পাকা দেখে দুটি কাশির পেয়ারা আনতে বলিস। পেয়ারা? সুবর্ণ বলে, রক্ত অতিসার বললে না? আরে বাবা, হলো তো বয়েই গেল। বলি, খাওয়াই সাবধান করে শাশুড়িকার বাঁচিয়ে রাখতে সাধ না, তাই পারবে? মহাপ্রাণী খেতে ইচ্ছে হয়েছে, দেওয়াই দরকার, বাঁচবার হলে ওতেই মেচে থাকবে। সুবর্ণ অবাক হয়ে তাকায়। সুবর্ণ ভাবে, এরা কত সহজে সমস্যার সমাধান করে ফেলতে সক্ষম। রাখে কেষ্ট আর মারে কেষ্টর তথ্যে এরাই প্রকৃত বিশ্বাসী। সুবর্ণর ভাবার অবসরে গিরি আরেকবার বলে, তা পেয়ারা নাও আর না নাও, যেও একবার। বুড়ি মেজবোমা মেজবোমা করে হামলাচ্ছে। যাব, কালই যাব। গিরি হৃষ্টচিত্তে বলে, অবশ্যই আজই একটা কিছু ঘটে যাবে তা বলছি না, তবে এ যাত্রা যে আর উঠবে না বুড়ি, তাই মালুম হচ্ছে। গিরি চলে যায়। সুবর্ণ যেমন অপরাধীর মতো বসে থাকে। বাস্তবিক কি বড় অন্যায় হয়ে গেছে। বহুদিন যাওয়া হয়নি বটে, সেই কতদিন যেন আগে নিজেই এসেছিলেন মুক্তকেশী, সেই শেষ দেখা। মেজ বৌমাকে দেখতে চেয়েছেন মুক্তকেশী, আর সেই খবর জানিয়েছেন। জগতে কত অদ্ভুত ঘটনাই ঘটে। মুক্তকেশী সুবর্ণলতার প্রতিপক্ষ। মুক্তকেশী সুবর্ণলতাকে বহুবিধ যন্ত্রণার স্বাদ জুগিয়ে এসেছেন চিরদিন। তবু মুক্তকেশী সুবর্ণকে দেখতে চেয়েছেন শুনে যেন মনটা বিষণ্ণ বেদনা বিধুর হয়ে উঠল। হয়তো ব্যাপারটা হাস্যকর, তবু নির্ভেজাল। শত্রু যদি শক্তিমান হয়, তার জন্যেও বুঝি মনের কোনোখানে একটা বড় ঠাঁই থাকে। রাবণের মৃত্যুকালে রামের মনস্তত্ত্ব এই সাক্ষ্য দেয়। বহুকাল হল এ বাড়িতে আসেনি সুবর্ণ। আগে মাঝে মাঝে ভাসুরঝি দেওরঝিদের বিয়ে উপলক্ষে আসা হতো। ইদানিং যেন বিয়ের হুল্লোড়টাও কমে গেছে, তাই আর আসা হয় না। কিন্তু এসে যে মুক্তকেশীকে সত্যি একেবারে মৃত্যুশয্যায় দেখতে হবে, এ কথা কে ভেবেছিল? সংবাদদাত্রী তো আশ্বাস দিয়েছিল আজকালই আর কিছু হচ্ছে না। কিন্তু হঠাৎ গত রাত্রেই নাকি অকস্মাৎ কেমন বিকল হয়ে গেছেন মুক্তকেশী। মুখ দিয়ে ফেনা কাটছিল। গোঁ গোঁ শব্দ শুনে মল্লিকা তাড়াতাড়ি সবাইকে ডেকেছে। রাত্রে তার হেফাজতেই তো থাকেন মুক্তকেশী। ডাক শুনে সবাই এসেছে। ছেলেরা শত সহস্রবার মা মা ডাক দিয়েছে। মুক্তকেশী শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়েছেন, সাড়া দিতে পারেননি। সকাল হয়েছে, দুপুর গড়ালো, একই অবস্থা। কবরেজ এসে দরাজ গলায় সুবোধকে বলে গেছেন, আর কি, এবার কোমরে গামছা বাঁধুন। সুবর্ণ এসব জানত না। সুবর্ণ এমনি এসেছিল। গাড়ি থেকে নেমে গলিটুকু হেঁটে আসতেই হাঁপাচ্ছিল সুবর্ণ। এসে বসতেই বিরাজ চোখ বড় বড় করে বলে উঠল, ওমা, এ কি, তোমার এমন চেহারা হয়েছে কেন মেজবউ? সুবর্ণলতা হাঁপ ছেড়ে ওর কথার উত্তর না দিয়ে প্রশ্ন করল, মা কেমন আছেন? আর থাকাথাকি। বিরাজ আবার কাঁদো কাঁদো হয়ে বলে, কবরেজ তো বলে গেল রাত কাটে কিনা। তো আমাদের ওখানে তো একটা খবরও। হঠাৎ গলাটা বুঝে এলো সুবর্ণর। চুপ করে গেল। ঘরে যারা ছিল তারা কি একবার ভাবল না মাছের মায়ের পুত্র শোক, অথবা মাছ মরেছে বেড়াল কাঁদে? তা ভাবলে অসঙ্গতও হবে না, তবে মুখে কেউ কিছু বলে না। বিরাজি আবার বলে,
দিত খবর, আমায় তো দিয়েছে, কিন্তু মার না হয় যাবার বয়স, 4 ছেলের কাঁধে চড়ে চলে যাবেন। বলি, তোমারও যে যাবার দাখিল চেহারা, অসুখ বিসুখ কিছু হয়েছে নাকি? না, অসুখ আর কি, বলে সুবর্ণ এগিয়ে যায় মুক্তকেশীর দিকে। খুব ধীরে বলে, মা আমায় ডেকেছিলেন? মুক্তকেশীর চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। এই সময় হেমাঙ্গিনী এসে ঢুকলেন থরথর করতে করতে। চিৎকার করে বলে উঠলেন, মুক্ত চললি? আমায় ফেলে রেখে চলে যাবি? মুক্তকেশী ফ্যাল ফেলিয়ে তাকালেন। হেমাঙ্গিনীর কান্নায় উপস্থিত সকলেরও যেন কান্না উথলে এলো। এই সময় শ্যামাসুন্দরীও এলেন একটি পেতলের ঘটি হাতে। খুব কাছে এসে বললেন, চন্নামেত্তর খাও ঠাকুরজি, মা কালীর চন্নামেত্তর। বোঝা গেল সবাইকে খবর দেয়া হয়েছে, শুধু প্রবোধচন্দ্র বাদে। সুবর্ণলতা নির্নিমেষে তাকিয়ে থাকে। বোধ করি মনকে মানাতে চেষ্টা করে এই অবহেলা তার প্রাপ্য পাওনা। মুক্তকেশীর ভেতরের জ্ঞান লুপ্ত হয়নি। চোখের ইশারায় বোঝালেন বুঝতে পেরেছেন। হাঁ করবার চেষ্টা করলেন, পারলেন না। সুবর্ণ আরেকবার কাছে ঝুঁকে এসে বলল, মা আমায় কেন ডেকেছিলেন? মুক্তকেশীর চোখ দিয়ে আবার 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। চেয়ে রইলেন সুবর্ণলতার মুখের দিকে। তারপর আস্তে আস্তে ডান হাতটা তুললেন। সুবর্ণলতার মাথা অবধি উঠল না হাতটা, স্খলিত হয়ে পড়ে গেল তারই কোলের ওপর। চোখটা বুজে গেল। ৭৯ বছরের তীক্ষ্ণ তীব্র খোলা চোখ দুটো চিরদিনের জন্য ছুটি পেল। কিন্তু ছুটি নেবার আগে কোন কথা জানিয়ে গেল তারা? আশীর্বাদ, ক্ষমা প্রার্থনা। বৃষোৎসর্গ। সুবোধচন্দ্র হাসলেন। অত বড় ফর্দ করে বসবেন না ভট্টাচ মশাই। তেমন রেস্তওয়ালা যজমান যে আপনার আমি নই, সে কথা আপনিও ভালোই জানেন। আমার ওই ষোড়শ পর্যন্তই ব্যাস। ভট্টাচ ক্ষুণ্ণভাবে বলেন, বহু প্রাচীন হয়েছিলেন তিনি, ৪-২০ কাছে বয়স হয়েছিল, তাই বলা। তাছাড়া তুমি তেমন উপায় না হলেও তার আরও 3 ছেলে রয়েছে রোজগারি, নাতিরাও সব কৃতি হয়ে উঠেছে। সুবোধচন্দ্র বাধা দিলেন, ওর সবই আমি জানি ভট্টাচ মশাই, তবু আমার যা ক্ষমতা আমি সেই মতেই চলব। তুমি জ্যেষ্ঠ, শ্রাদ্ধাধিকারী, সে নিয়মকানুন তো সবই পালন করছি। তা জানি, তোমার নিষ্ঠাকাষ্ঠা সবই শুনলাম তোমার কন্যার কাছে। এই যুগে এতটা আবার সবাই পারে না। ও কথা থাক ভট্টাচ মশাই, আপনি ওই একটা ষোড়শের ফর্দ দিন। একটা? ভট্টাচ আহত গলায় বলে ওঠেন, 4 ভাই 4টে ষোড়শও করবে না? আর নাতিরা এক একটা ভুজ্জি। আমি আমার কথাই বলছি ভট্টাচ মশাই, আপনি বুঝতে পারছেন না কেন তাই আশ্চর্য। ভট্টাচ তবু নাছোড়বান্দা গলায় বলেন, জানি তোমাদের হাড়ি ভিন্ন, তৎসত্ত্বেও মাতৃশ্রাদ্ধের সময় একত্র হয়ে করাই শাস্ত্রীয় বিধি। যার যা সাধ্য তুমি বড় তোমার হাতে তুলে দেবে, তুমি সৌষ্ঠব করে। সুবোধচন্দ্র এবার হেসে ওঠেন। হেসেই বলেন, শাস্ত্রীয় বিধিটাই জানেন ভট্টাচ মশাই, আর এই কথা জানেন না ভাগের মা গঙ্গা পায় না? কেন আর বৃথা সময় নষ্ট করছেন? আমার ফর্দটা ঠিক করে দিন সময় থাকতে। ভট্টাচ বিদায় নিলে সুবল এসে দাঁড়ায়, বলে, চ্যাটামশাই, মা একটা কথা বলছেন। মা? সুবোধচন্দ্র একটু নড়ে চড়ে বসলেন। সুবলের মার আবার বক্তব্য কি? ঘাট কামান না হওয়া পর্যন্ত প্রবোধকে আর সুবর্ণলতাকে এই বাড়িতেই থাকতে হয়েছে। পাড়া প্রতিবেশী জ্ঞাতি গোত্রের এই নির্দেশ। তাই বকুলকে নিয়ে এই বাড়িতে রয়েছে সুবর্ণ। ছেলেরা যাওয়া আসা করছে। এদিকে চাঁপা তো এসেই গেছে। চন্দন, পারুল ওরাও আসবে শ্রাদ্ধের দিন। সে যাক, ওসব ব্যবস্থাপনার মধ্যে সুবোধ নেই। সুবর্ণ যে রয়েছে এই বাড়িতে তাও ঠিকমতো জানে কিনা সন্দেহ। কাজেই মা আপনাকে একটা কথা বলবেন শুনে সন্দিগ্ধ গলায় বলেন, কি কথা? সুবল মাঝখানে শিখণ্ডী স্বরূপ থাকলেও সুবর্ণলতার কণ্ঠটাই স্পষ্ট শোনা গেল।
মার 4 ছেলে বর্তমান, নাতিরা অনেকেই কৃতে হয়ে উঠেছে। মার তো বৃষৎসর্গই হয় উচিত। সুবোধচন্দ্র অবশ্য তাদের বাড়ির মেজবউকে কোনোদিনই লজ্জাশীলা মনে করেন না, কাজেই এই স্পষ্ট কণ্ঠস্বরে খুব একটা অবাক হন না। তবে বোধ করি একটু বিচলিত হন। গম্ভীর গলায় আসতে বলেন, উচিত সে কথা জানি মেজ বৌমা, কিন্তু ক্ষমতা বুঝে কথা। আমার ক্ষমতা কম। এবার সুবলের মাধ্যমে কথা হয়। মা বলছেন, তা হোক, আপনি এগোন, আপনার পেছনে সবাই আছেন। আমার পেছনে? সুবোধচন্দ্রের গলাটা যেন কাঁপা কাঁপা আর ভাঙা শোনায়। আমার পেছনে কেউ নেই সুবল, শুধু সামনে ভগবান আছেন, এইটুকুই তোর মাকে বলে দে বাবা। গতকাল এসব আলোচনা হয়ে গেছে। আমার 3 ভাই সাফ জবাব দিয়ে গেছে, 30 টাকা করে দেবে, তার বেশি দিতে পারবে না। আমার অবস্থাও তদ্রূপ, কাজেই উনি আর তোর মাকে বাড়ির মধ্যে যেতে বল সুবল। এটা অবশ্যই বাক্যে জবনিকা পাতের ইশারা। তত্রাচ সুবর্ণলতা জবনিকা পাত করতে দেয় না। হয়তো প্রবোধের এই নীচতার খবরে এখনো নতুন করে বিস্ময় বোধ করে, তাই কথা বলতে একটু সময় যায়। আর বলে যখন, তখন গলার স্বরটা প্রায় বুঝে আসার মতো লাগে। তবু বলে, সুবল, বল জ্যাঠামশাই, মার একটা মিনতি রাখতেই হবে। মিনতি রাখতেই হবে? সুবোধচন্দ্র বিব্রত বোধ করেন। চিরকেলে পাগলা মানুষটা কি না কি আবদার করে বসে। কে জানে কি সংকল্প নিয়ে এমন তোড়জোড় করে তার দরবারে এসে হাজির হয়েছে। মুহূর্তের মধ্যেই অবশ্য এসব চিন্তা খেলে যায়। পর মুহূর্তেই সুবোধের কণ্ঠ থেকে প্রায় হাসির সঙ্গে উচ্চারিত হয়, রাখতেই হবে? তোর মার যে এটা সাদা কাগজে সই করিয়ে নেবার মতো ইচ্ছে রে সুবল। কি বল শুনি? মা নিজেই বলছেন, বলে সুবল সরে দাঁড়ায়। গুণ্ঠনবতী সুবর্ণলতা তার পাশ দিয়ে এসে দাঁড়ায় আর ছেলেকে এবং ভাসুরকে প্রায় তাজ্জব করে দিয়ে মৃদু চাপা স্বরে বলে ওঠে, সুবল, তুই একটু অন্যত্র যা তো বাবা। সুবল, তুই অন্যত্র যা, তার মানে ভাসুরের সঙ্গে একা নির্জনে কথা বলতে চায়। এর চাইতে অসম্ভব অসমসাহসিকতার কি হতে পারে? সুবোধচন্দ্র চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান, কি যেন বলতে যান। সুবল চলে যায় আস্তে আস্তে, আর সুবর্ণ এগিয়ে এসে ভাসুরের পায়ের কাছে কিছু জিনিস ফেলে দিয়ে মৃদু দৃঢ়স্বরে বলে, এগুলি নিতে হবে আপনাকে, এই মিনতি। আপনার নিজের মোলে মনে করে বেচে দিয়ে ইচ্ছে মতো ভাবে খরচ করে মার কাজ করুন। সুবল যেন সাপের ছোবল খেয়েছেন। সুবোধ নির্নিমেষ দৃষ্টিতে সেই উজ্জ্বল স্বর্ণখণ্ডগুলোর দিকে তাকিয়ে গম্ভীর হাস্যে বলেন, এ তো মিনতি নয় মেজ বৌমা, হুকুম। কিন্তু সেই হুকুম পালন করবার ক্ষমতা আমার নেই মা, তুমি আমায় মাপ করো। গলার মোটা হেলে হার, হাতের চুড়ির গোছা। সুবর্ণ সেই বস্তুগুলোর দিক থেকে চোখ ফিরিয়ে বলে, এ তো শুনেছি স্ত্রীধন, এতে নাকি স্বামী পুত্রের কোনো দাবি থাকে না, তবে আপত্তি কিসের? সুবোধ এবার আরো ভারী গলায় বলেন, এ তুমি কি বলছো মেজ বৌমা? তোমার গায়ের গয়না বেচে মাতৃশ্রাদ্ধ করব আমি? গরিব বলে কি? মেজ বৌমা মৃদুস্বরে বলে, মায়ের কাজে ত্রুটি থেকে যাবে আর মায়ের বৌরা গায়ে সোনাদানা চড়িয়ে ঘুরে বেড়াবে, এটাও তো অনিয়ম। অনিয়ম? সুবোধচন্দ্র যেন একটু চমকান, তারপর একটু হেসে বলেন, অনিয়ম তো জগৎ জুড়ে মা। চন্দ্র সূর্যের নিয়মটা আছে বলেই আজও পৃথিবীটা টিকে আছে। কিন্তু সে কথা থাক, তুমি এগুলো উঠিয়ে নিয়ে যাও মা। তুমি যে দিতে এসেছিলে, এতেই তার আত্মার তৃপ্তি হয়ে গেছে। তার হতে পারে, কিন্তু আমাদেরও তো তৃপ্তি শান্তি হওয়া চাই। আপনার পায়ে পড়ছি, এইটুকু আপনাকে করতেই হবে। মনে করুন এ টাকা আপনার, তাহলেই তো সব চিন্তা মুছে যাবে। মার কুপুত্র ছেলেরা হাতে টাকা থাকতেও নেই বলেছে, সে পাপের প্রায়শ্চিত্তেরও তো দরকার। আমি যাচ্ছি, এ আর আপনি অমত করবেন না। যদি অমত করেন, যদি না নেন, তাহলে বুঝবো আমি পতিত। তাই গলার স্বরটা হঠাৎ বন্ধ হয়ে যায় সুবর্ণর। আমি যাই।
বলে নিচু হয়ে গলায় আঁচল জড়িয়ে একটি প্রণাম রেখে তাড়াতাড়ি উঠে চলে যায় সুবর্ণ, সুবোধকে আর কিছু বলবার সুযোগ না দিয়ে। সুবোধ হাঁ করে তাকিয়ে থাকেন। সুবোধ এখন এই সোনার তালগুলোকে নিয়ে কি করবেন, তা শেষ পর্যন্ত সেগুলো নিলেন সুবোধচন্দ্র। সুবর্ণলতার ওই রুদ্ধ কণ্ঠ হয়ে চলে যাওয়ার মধ্যে তিনি পরম একটা সত্য উপলব্ধি করলেন যেন। সেই সত্য সব দ্বিধা মুছে দিল বুঝি। সমারোহ করেই বৃষোৎসর্গ শ্রাদ্ধ করা হলো মুক্তকেশীর। কে জানে তার আত্মা সত্যি পরিতৃপ্ত হল কিনা, তবু সুবোধ মনে করলেন হল। সুবোধের মুখে রইল সেই পরিতৃপ্তির ছাপ। যদিও আড়ালে আবডালে সবাই বলাবলি করতে লাগল, সুবোধ কিরকম ভেতর চাপা। এই যে খরচটি করল, টাকা তোলা ছিল বলেই তো, অথচ কেউ বুঝতে পেরেছে? সে কথা প্রবোধ এসেও মহোৎসাহে বলে, দেখলে তো, চিরকাল দেখিয়ে এসেছেন যেন হাতে কিছুই নেই। সুবর্ণ এবার স্থির দৃষ্টিতে স্বামীর দিকে তাকিয়ে বলে, বেশ তো, হাতের টাকা তো মন্দ কাজে ব্যয় করেননি, সৎ ব্যয়ই করেছেন। তা তোমার তো হাতে টাকার অভাব নেই, তুমি একটা সৎ কাজ করো না, তোমার মায়ের একটা ইচ্ছে পালন করো না, অনেক কাঙালি খাও না, মার খুব ইচ্ছে ছিল। প্রবোধ সচকিত হয়ে বলে, এই ইচ্ছে আবার কখন তোমার কানে ধরে বলতে গেলেন মা? তুমি যখন গিয়ে পড়েছিলে তখন তো বাকরোধ হয়ে গিয়েছিল। ক্ষীণ একটু হাসল সুবর্ণ, বহুকাল পরে হাসল, বলল, না, এই ইচ্ছে তখন প্রকাশ করেননি, যখন পুরোদস্তুর বাক্যস্রোত ছিল এ তখনকার কথা। তোমাদের ওখানে জগন্নাথ ঘোষের মা যখন মারা গেলেন তখন কাঙালি খেয়েছিল, মনে আছে? দেখে মা বলেছিলেন, আমি যখন মরব আমার ছেলেরা কি এমন করে কাঙালি ভোজন করাবে? হো, এই কথা! প্রবোধ ফুৎকারে উড়িয়ে দেয়, বলে, জ্যান্ত থাকতে জন্মভর এমন কত কথা বলে মানুষ, তা সে সব ইচ্ছে পালন করতে গেলেই হয়েছে আর কি। তা বেশ, ধরো যদি আমার ইচ্ছে হয়ে থাকে। প্রবোধ বিশ্বাস করে সে কথা, এইটাই ঠিক কথা, তাই বলে, তোমার তো চিরদিনই এইরকম আজগুবি ইচ্ছে। শ্রাদ্ধ হয়ে গেল সেখানে, এখন কাঙালি ভোজন হবে এখানে। ওসব ফ্যাচাং তুলো না, অত বাড়াবাড়ি করার দরকার নেই। থাক তবে, সুবর্ণ বলে, দরকার যখন নেই, ভালোই হলো, তোমার ছেলেদের সুবিধে হলো, ভবিষ্যতে তাদেরও আর মেলায় বাজে খরচ করতে হবে না। মনে জানবে মা বাপের শ্রাদ্ধর বেশি বাড়াবাড়ির দরকার নেই। প্রবোধ এই ব্যঙ্গে জ্বলে উঠে বলে, ও ঠাট্টা, ভারী একেবারে। আমার মার মরণকালের ইচ্ছে নিয়ে আমি কাতর হলাম না, উনি হচ্ছেন। বলি, শাশুড়ির উপর ভক্তি উথলে উঠল যে, এই ভক্তি ছিল কোথায়? চিরটা কাল তো মানুষটাকে হাড়ে নাড়ে জ্বালিয়ে পুড়িয়ে খেয়েছ। সুবর্ণ এই অপমানে রেগে ওঠে না, বরং হঠাৎ হেসে উঠে বলে, সত্যি বটে, স্মরণশক্তিটা আমার বড় কম, মনে করিয়ে দিলে ভালোই করলে। তারপর উঠে গেল, সেই ওর ছাতের ঘরের কোটরে গিয়ে বসল খাতাখানা নিয়ে। কিন্তু খাতাখানা কি শুধু সুবর্ণর অপচয়ের হিসেবের খাতা? সুবর্ণলতার জীবনের খাতাখানার মতোই? নইলে সুবর্ণর সেই খাতাখানার পাতা উল্টোলেই এইসব কথা চোখে পড়ে কেন? মেয়ে মানুষ হয়েও এমন বায়না কেন তোমার সুবর্ণ? তুমি সৎ হবে, সুন্দর হবে, মহৎ হবে, ভুলে যাও কেন মেয়ে মানুষ হচ্ছে একটা হাত পা বাঁধা প্রাণী? মানুষ নয়, প্রাণী। হাত পায়ের বাঁধনটা যদি ছিঁড়তে যায় তো সে হাত পাগুলো কেটে বাদ দিয়ে দিয়ে ছিঁড়তে হবে সে বাঁধন। কেন লেখা থাকে, তবু বাঁধন ছেঁড়ার সাধনটা চালিয়ে যেতে হবে তাকে, কারণ তার বিধাতা ভারী কৌতুক প্রিয়। তাই ওই হাত পা বাঁধা প্রাণীমাত্রগুলোর মধ্যে মধ্যে হঠাৎ হঠাৎ ঢুকিয়ে দিয়ে বসে থাকেন বুদ্ধি, চেতনা, আত্মা। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা সুবর্ণলতা, আজ অষ্টদশ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।